আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ওমান থেকে খালি হাতে ফিরল আমেরিকা। কোন ভয়ে ইরানে এখনও হামলা করছে না ট্রাম্প? পশ্চিম তীরে জানুয়ারিতে ইসরায়েলি সহিংসতায় প্রায় ৭০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত। তবে কি এপস্টেইনই ছিলেন বিটকয়েনের রহস্যময় স্রষ্টা সাতোশি? রেঞ্জে চলে আসবে গোটা পাকিস্তান। অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষায় সফল ভারত। ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের আশঙ্কা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওমান থেকে খালি হাতে ফিরল আমেরিকা এবং কোন ভয়ে ইরানে এখনও হামলা করছে না ট্রাম্প, এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে এখন তুমুল আলোচনা চলছে। কারণ মধ্যপ্রাচ্যের সমীকরণটা হঠাৎ করেই বেশ জটিল হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক এবং সামরিক কর্মকর্তারা ওমান সফর করেছেন, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান তৈরি করা এবং প্রয়োজনে ওমানের মাটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ওমান স্পষ্টভাবেই আমেরিকাকে না বলে দিয়েছে। ওমান ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড হিসাবে পরিচিত। তারা সবসময় ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এসেছে। তাই তারা নিজেদের ভূখণ্ডকে কোনোভাবেই প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দিতে নারাজ, যা আমেরিকার জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি নিয়ে বিশ্বজুড়ে যে জল্পনা ছিল তা এখন ভিন্ন মোড় নিয়েছে। কারণ ট্রাম্প প্রশাসন ইরানের ওপর এখনই সরাসরি কোনো বড় সামরিক হামলায় যাচ্ছে না। এর পেছনে ভয় শব্দটির চেয়ে কৌশলগত সতর্কতা বেশি কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন যে এই মুহূর্তে ইরানের ওপর হামলা চালালে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং খোদ আমেরিকার অর্থনীতিতে মুদ্রাস্ফীতির বড় ধাক্কা লাগবে। তাছাড়া ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসাবে তিনি নতুন কোনো দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধে জড়াতে চাইছেন না, বিশেষ করে যখন তার নিজের দেশের জনমত এখন যুদ্ধের বিপক্ষে। পেন্টাগনের অভ্যন্তরীণ রিপোর্ট থেকেও ইঙ্গিত মিলছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এবং তাদের প্রক্সি নেটওয়ার্কগুলো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে। তাই একটি হামলা চালালে তা কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইসরায়েল, সৌদি আরব এবং আমিরাতের ওপরও বড় ধরনের পাল্টা আঘাত আসার সম্ভাবনা রয়েছে। এই বহুমুখী ঝুঁকির কথা চিন্তা করেই ট্রাম্প প্রশাসন আপাতত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতেই অটল রয়েছে, কিন্তু ট্রিগার চাপতে চাইছে না, যা ওমানের নিরপেক্ষ অবস্থানের কারণে আমেরিকার জন্য আরও কঠিন হয়ে পড়েছে। পশ্চিম তীরে জানুয়ারিতে ইসরায়েলি সহিংসতায় প্রায় ৭০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হওয়ার খবরটি মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টেও বড় করে উঠে এসেছে। বছরের শুরুতেই অর্থাৎ শুধুমাত্র জানুয়ারি মাসেই পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক অভিযান, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি উচ্ছেদের ঘটনা এত তীব্র আকার ধারণ করেছে যে শত শত পরিবার এখন খোলা আকাশের নিচে বা অস্থায়ী তাঁবুতে দিন কাটাতে বাধ্য হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক দপ্তর বা OCHA এর তথ্য অনুযায়ী এই বাস্তুচ্যুতির হার গত বছরের একই সময়ের তুলনায় আশঙ্কাজনকভাবে বেশি এবং এর প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করা, যা তথাকথিত অবৈধ নির্মাণের অজুহাতে করা হচ্ছে। যদিও ফিলিস্তিনিদের পক্ষে সেখানে আইনিভাবে নির্মাণের অনুমতি পাওয়া প্রায় অসম্ভব একটি বিষয়। এই ৭০০ জন মানুষের মধ্যে একটি বড় অংশই হল শিশু এবং নারী, যারা তীব্র শীতের মধ্যে তাদের আশ্রয় হারিয়ে মানবেতর জীবনযাপন করছে এবং তাদের শিক্ষাজীবন ও স্বাস্থ্যসেবা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সরেজমিনে দেখা গেছে জর্ডান উপত্যকা এবং দক্ষিণ হেব্রন পাহাড়ের মতো এলাকাগুলোতে ফিলিস্তিনি
রাখাল সম্প্রদায়গুলোকে তাদের চারণভূমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হচ্ছে, যা তাদের জীবিকার একমাত্র উৎসকেও ধ্বংস করে দিচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে নিন্দা জানানো হলেও মাঠ পর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না, বরং বসতি স্থাপনকারীদের সশস্ত্র মহড়া এবং ফিলিস্তিনি গ্রামগুলোতে আক্রমণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। মানবাধিকার কর্মীরা বলছেন এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি একটি পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে নির্দিষ্ট এলাকা থেকে জনবসতি কমিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে কি এপস্টেইনই ছিলেন বিটকয়েনের রহস্যময় স্রষ্টা সাতোশি? এই শিরোনামটি শুনে অনেকেই হয়তো চমকে উঠেছেন, এবং অবাক হওয়ার মতোই বিষয় যে সম্প্রতি একটি নতুন তথ্যচিত্র বা ডকুমেন্টারিতে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, যা ক্রিপ্টোকারেন্সি জগৎকে তোলপাড় করে দিয়েছে। বিটকয়েনের জনক হিসেবে পরিচিত সাতোশি নাকামোতোর আসল পরিচয় গত এক যুগেরও বেশি সময় ধরে রহস্যে ঘেরা। কিন্তু এবার জেফ্রি এপস্টেইনের মতো একজন বিতর্কিত এবং রহস্যময় অর্থলগ্নিকারীর নাম এই তালিকার শীর্ষে উঠে আসাটা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। এই দাবির পেছনে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে এপস্টেইনের প্রযুক্তিগত জ্ঞান, গণিতের প্রতি তার গভীর আগ্রহ এবং ক্রিপ্টোগ্রাফির শুরুর দিকের মানুষদের সাথে তার গোপন যোগাযোগ। বলা হচ্ছে এপস্টেইন এমন একটি আর্থিক ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন যা কোনো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে না এবং যেখানে অর্থের লেনদেন হবে সম্পূর্ণ বেনামে, যা তার নিজস্ব গোপন এবং জটিল আর্থিক লেনদেনের প্রয়োজনের সাথে হুবহু মিলে যায়। ডকুমেন্টারিতে দাবি করা হয়েছে যে বিটকয়েনের কোডিং এবং রিলিজের সময়কার পরিস্থিতির সাথে এপস্টেইনের কর্মপদ্ধতির কিছু অদ্ভুত মিল রয়েছে, যদিও ক্রিপ্টো কমিউনিটির বড় একটি অংশ এই তত্ত্বকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তাদের মতে সাতোশি নাকামোতোর দর্শন ছিল মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বচ্ছতা, যা এপস্টেইনের অন্ধকার জগতের সম্পূর্ণ বিপরীত। তবুও ষড়যন্ত্রতাত্ত্বিকরা বলছেন যে বিটকয়েনের শুরুর দিকের ব্লকচেইনের কিছু প্যাটার্ন এবং এপস্টেইনের বিনিয়োগের সময়কাল বিশ্লেষণ করলে কিছু কাকতালীয় ঘটনা সামনে আসে যা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই বিষয়টি এখন টেক দুনিয়ায় হট টপিক, কারণ যদি সত্যিই প্রমাণিত হয় যে এমন একজন বিতর্কিত ব্যক্তি বিটকয়েনের পেছনে ছিলেন, তবে তা ক্রিপ্টো মার্কেটের মনস্তত্ত্ব এবং এর গ্রহণযোগ্যতার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রেঞ্জে চলে আসবে গোটা পাকিস্তান। অগ্নি 3 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষায় সফল ভারত। এই খবরটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে, এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি ভারতের স্ট্র্যাটেজিক ডেটারেন্স বা কৌশলগত প্রতিরোধ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারত সম্প্রতি উড়িষ্যার উপকূল থেকে অগ্নি 3 ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের যে সফল নাইট ট্রায়াল বা রাত্রিকালীন পরীক্ষা চালিয়েছে, তা সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, এবং এর রেঞ্জ বা পাল্লা 3000 থেকে 5000 কিলোমিটারের মধ্যে, যার অর্থ হল কেবল পাকিস্তান নয়, চীনেরও একটি বিশাল অংশ এখন এই মিসাইলের আওতাভুক্ত। এই মিসাইলটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি রোড মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়, অর্থাৎ একে দেশের যে কোনো প্রান্ত থেকে খুব দ্রুত মুভ করে ফায়ার করা সম্ভব, যা শত্রুপক্ষের জন্য একে ট্র্যাক করা এবং ধ্বংস করা অত্যন্ত কঠিন করে তোলে। পাকিস্তানের সম্পূর্ণ ভূখণ্ড এই মিসাইলের রেঞ্জের ভেতরে চলে আসায় ইসলামাবাদের সামরিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ ভারতের এই সক্ষমতা যুদ্ধের ময়দানে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা আঘাতের ক্ষমতাকে সুনিশ্চিত করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই পরীক্ষাটি তাদের নিয়মিত প্রশিক্ষণের অংশ এবং এটি তাদের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের প্রস্তুতি যাচাই করার জন্যই করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে সীমান্তে উত্তেজনার সময় এই সফল পরীক্ষা প্রতিবেশীদের কাছে একটি শক্ত বার্তা পৌঁছে দিচ্ছে। মিসাইলটির নির্ভুলতা এবং ধ্বংসক্ষমতা আধুনিক রাডার ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের আশঙ্কা এই বিষয়টি এখন আর কেবল গুঞ্জন নয়, বরং পশ্চিমা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের আলোচনায় একটি বাস্তবসম্মত সম্ভাবনা হিসেবে উঠে আসছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকেও উস্কে দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে ইউক্রেনের সামরিক সরঞ্জামের ঘাটতি এবং জনবলের অভাব প্রকট হয়ে উঠছে, যার ফলে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর উপর চাপ বাড়ছে সরাসরি হস্তক্ষেপ করার,
বা অন্তত বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ সৈন্য পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। যদিও ন্যাটো প্রধান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে যে তারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না, কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্রান্স এবং বাল্টিক অঞ্চলের কিছু দেশের নেতাদের বক্তব্যে ভিন্ন ইঙ্গিত মিলছে, যেখানে তারা বলছেন যে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না এবং প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিতে হবে। সামরিক হস্তক্ষেপের এই আশঙ্কা আরও জোরালো হয়েছে, কারণ আধুনিক সমরাস্ত্র সরবরাহ করেও যখন যুদ্ধের মোড় ঘোরানো যাচ্ছে না, তখন পশ্চিমা সামরিক উপদেষ্টারা এবং বিশেষ বাহিনীর সদস্যরা গোপনে ইউক্রেনকে সহায়তা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হচ্ছে। রাশিয়া স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছে যে যদি ন্যাটোর কোনো অফিসিয়াল বাহিনী ইউক্রেনের মাটিতে পা রাখে, তবে তারা সেটিকে তাদের দেশের ওপর সরাসরি আক্রমণ হিসেবে গণ্য করবে এবং এর পরিণাম হবে ভয়াবহ। এমনকি পারমাণবিক সংঘাতের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোর মধ্যেও মতভেদ দেখা দিচ্ছে, কারণ সরাসরি যুদ্ধে জড়ানো মানেই হল নিজের দেশের অর্থনীতি এবং নিরাপত্তাকে বড় ঝুঁকির মুখে ফেলা। তবুও পর্দার আড়ালে বড় ধরনের সামরিক প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে আগামী দিনগুলোতে যুদ্ধের গতি প্রকৃতি সম্পূর্ণ বদলে যেতে পারে।